মোদিকে ছেড়ে দেওয়ার ওয়াদা করছে সালাউদ্দিন আহমেদ, এবং প্রদীপকেও ছেড়ে দেওয়ার প্রমিস করছে সালাউদ্দিন আহমেদ। আমি বলছি আপনারা জানলেন কিভাবে? বলছে যে কোথায় আলোচনা হয়েছে, কার সাথে আলোচনা হয়েছে, সালাউদ্দিন ওয়ার্ড কি কি বলছে। আমি বললাম বলেন কি, তাইলে প্রদীপকেও ছাড়া হবে? তা হাবাউট মেজর সিনহা, তারা যে মাইরা ফেলাইলো? বলছে এগুলো যেগুলো গেছে এগুলো গেছে, এগুলো নিয়ে কথাবার্তা বলা হবে না। এখন আমি ঠান্ডা মাথায় আমি চিন্তা করলাম, তো এক্ষেত্রে আমি তারে বললাম যে এক্ষেত্রে কি আপনাদের কিছু করার নাই পুলিশের? ভাই, এত সিনিয়র মোস্ট একজন অফিসিয়াল যদি বলে, আপনি কি মনে করেন যে আপনারা নিউ ইয়র্কে আছেন, রাজত্ব থেকে কেউকে ছাড়তে গেলে পেরোল ডিভিশন একটা ইনভেস্টিগেট করে, করার পরে এটার ওপিনিয়ন ট্রায়াল কোর্টে পাঠায়, ট্রায়াল কোর্টে পাঠার পরে ভিকটিমের কাছে পাঠায়, ভিকটিম অনুমতি দেয় যে ঠিক আছে তারে ছাড়তে পারে, আমার অনুমতি নাই। এইটার লগে কি আপনি বাংলাদেশে তুলনা করবেন যে আপনি আপনার ছেলের $1 দিচ্ছেন? এখন কথাটা হইতেছে বাংলাদেশে আমার আর আপনার প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন দল সিদ্ধান্ত নিচ্ছে মোদিরে ছাইরা দিবে। যেই মোদি পার্লামেন্টে দাঁড়ায়া বলছে যে তারেক রহমান হইতেছে বেজন্মা, যে মানুষ খুন করে, টাকা পাচার করে, যে এতিমের টাকা মাইরা খায়, আজকের মোদিকে ছাইরা দেওয়া হয়েছে। এখন তারেক রহমানের সমালোচনা করা যাইতেই পারে গণতান্ত্রিক দেশে, কেন না? কিন্তু এই যে বদিরে ছাড়ছে, আরো কত বদিরে ছাড়বে এবং প্রদীপরে হজর থেকে ছাইরা দেবে, কিন্তু বাংলাদেশে তো এর কোনো প্রোটোকল হয় না। যাই হোক, আমি প্রসঙ্গটা অন্যদিকে গেছি, এবার আমি আসল প্রসঙ্গে আসি। ভাই, যেভাবে দেশের বর্তমান পলিসি মেকাররা সিদ্ধান্ত নিতেছে, তো পলিসি মেকার তো আর না, আপনি খোলাসা করে দিচ্ছেন যে ক্যাবিনেট মিটিং এ কোনো এজেন্ডা থাকে না, জাস্ট কতগুলো সাবজেক্টের সিদ্ধান্ত দিয়ে দেয় ক্যাবিনেট মিটিং এর নাম কইরা। জ্বালানি মন্ত্রী হঠাৎ করে বলছে কতগুলা ঋণ নিয়ে আমি বসে আছি, এই ঋণগুলা যদি আমি শোধ না করি তাহলে তো লোডশেডিং রোজার মাসে হইতে থাকবে। অর্থাৎ পরোক্ষভাবে আপনারে আর আমারে বলতেছে, নির্বাচিত সরকারের জ্বালানি মন্ত্রী কইতেছে আদানির যে বিলগুলো বাকি আছে ইনুসার দেয় না, এগুলো তো আমার পুরোটা দিয়ে দেওয়া লাগবে। এখানে অবজেকশন দিতে পারে অর্থ মন্ত্রণালয় বা বাণিজ্য মন্ত্রণালয়, উনিও এখন আমাদের সাথে আছে। আর মধ্যে থেকে আরেকটা অবজেকশন দিতে পারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, একজন ঋণ খেলাপি নতুন নিয়োগ দিছে, তারও আমাকে দলে আনা হয়েছে, কোনো অসুবিধা নাই। আসলে সাবজেক্টটা কোন দিকে যাইতেছে? তাইলে আমি কি সহজভাবে যে কথাটা বলছি তারেক রহমান আর বিএনপির বিজয়ের অর্থ আওয়ামী লীগের সফল প্রত্যাবর্তন, আমি কি কথাটা কি একটু বাড়াইয়া বলছি, নাকি আপনার মনে হয় সার্বিক পরিস্থিতিতে আমরা ওই দিকেই যাচ্ছি? দেখেন, আমাদের দেশে পুরনো একটা শ্রুতি আছে, বাপের শ্রাদ্ধে গোষ্ঠী নষ্ট। অর্থাৎ বাপ বড় লোক ছিল কিন্তু ঋণ করে গেছে, বাপ মারা যাওয়ার পরে বাপের সম্মানে শ্রাদ্ধ করতে হবে, মানুষকে খাওয়াইতে হবে, কিন্তু বাপের তহবিলে কিন্তু টাকা রেখে যায় নাই। সে তখন ডাইনে বায়ে ঋণ করে সে বাপের শ্রাদ্ধ করেছে। আপনি এই বাংলাদেশ সরকার প্রথমে এসে আপনি বললেন কি আপনি কোনো লোডশেডিং রাখবেন না, জিরো করবেন। ভেরি গুড, It's a very good ambition. Everybody is a very poor people decision. জনগণের কল্যাণের ডিসিশন। কিন্তু আপনাকে তো জানতে হবে আমাকে 100% বিদ্যুৎ দিতে হলে আমার ফুয়েল কনজাম্পশন ডেলি কত, আমার ডেলি ইম্পোর্ট অফ ফুয়েল কত, যেখানে আমার ফুয়েল বলতে গেলে মিনিমাম 5% ফুয়েল আমার নিজস্ব লোকাল নাই। গ্যাস বেসড বিদ্যুৎ উৎপাদন এখন হচ্ছে না, কারণ আমি ফার্টিলাইজার ফ্যাক্টরিতেও আমি বিদ্যুৎ দিতে গ্যাস দিতে পারছি না। আর এগ্রিকালচারের জন্য বোরোর জন্য এখন সবচেয়ে হাইয়েস্ট ফার্টিলাইজার ডিমান্ড টাইম এই ফেব্রুয়ারি মার্চ হলো সবচেয়ে হাইয়েস্ট ফার্টিলাইজার কনজাম্পশন টাইম। এখন এই সময় ফার্টিলাইজার যদি আমি দিতে না পারি তাহলে ডাইরেক্টলি আমার কৃষিতে হ্যাম্পার করবে, কৃষি উন্নয়নে কৃষি উৎপাদনে হ্যাম্পার করবে। কৃষি উৎপাদনে হ্যাম্পার করা মানে আমার শস্য উৎপাদনে হ্যাম্পার হবে, তার মানে আমার ফুড রিজার্ভে হাত পড়বে। ফুড রিজার্ভে হাত পড়তে গেলে
জনগণের হাহাকার সারা বাংলাদেশ ব্যাপী বেড়ে যাবে বিদ্যুতের চেয়ে বেশি। এখন মিডল ক্লাসকে হ্যাপি করার জন্য আপনি বলছেন এই রোজার মাসে তো প্রশ্নে ওঠে না আপনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো লোডশেডিং দিবেন না। আমি অ্যাপ্রিসিয়েট করার পর আমি বলছি এই কথাটা বলার মতো কি ফান্ড আপনার কাছে ছিল? আপনি কি ক্যালকুলেট করেছেন? আপনি কি সবার সঙ্গে বসে দেখেছেন? আপনি জনগণকে বললেই হইতো যে আমরা হয়তো 1-2 ঘন্টা 5 ঘন্টা লোডশেডিং দিতে হইতে পারে, তবে আমি চেষ্টা করব ইফতারের সময়, সেহরির সময়, তারাবির সময় আমি লোডশেডিং না দিতে। তবে আপনারা 10টার মধ্যে সব কাজ শেষ করে 2টা পর্যন্ত আপনারা লোডশেডিং এক্সপেক্ট করেন না, এই সময় আপনার হারিকেন জ্বালায় আপনি ঘুমায়েন। আমার পক্ষে হয়তো সম্ভব নাও হতে পারে, তবে আমি চেষ্টা করবো। এটা বললে কি হতো? আপনি ভোট কমে যেত? আপনার 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে নেই। এই সস্তা কথা বলার কি প্রয়োজন ছিল? আপনি 10,000 টাকার সুদ প্লাস 10,000 প্লাস সুদ, এটা কারো 15, 20, 30 হতে পারে, কারণ অনেকে তো 10, 15 বছর ধরে 20 বছর ধরে ঋণ দিতে পারেন নাই। এই সবগুলোই তো কৃষি ব্যাংকের লোন না, সবগুলোই তো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঋণ না। এখানে অনেক ব্যাংক আছে যে ব্যাংকগুলো তাদের নিজেদের কর্মচারীদের বেতন দিতে পারছে না। তারা হয়তো এখন বুক থেকে ডেবিট করে দিবে, যেহেতু তাদেরকে ডাইরেক্ট পে করতে হবে না, বুক থেকে ডেবিট হয়ে যাবে। তার লসেই আছে, লস যখন অ্যালাউই করছেন তখন আরো লস অ্যালাউ করবেন। ওকে, এই নীতিতে ভালো। আপনি 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 ভালো একটা সাবজেক্ট পিক করছেন লোডশেডিং নিয়ে, কিন্তু আপনি যেদিকে যাচ্ছেন আপনি প্রো কনজিউমার কথা বলছেন, কিন্তু আমি রাজনীতি এবং পলিসিটার উপরে যদি আপনার কাছ থেকে একটু মতামত শুনি, জ্বালানি মন্ত্রীর কথাটাকে যদি আপনি একটু ব্যাখ্যা করেন যে ইউনূস সাহেব তো আদানির বিলটা দেয় নাই, আদানির বিলটা ইউনূস সাহেব দেয় নাই, রিভিউ করার জন্য বলছে, বা একটা পেমেন্ট দিছে, বলছে আর একটা পেমেন্টের আগে আমাদের এই রিভিউ দরকার। কিন্তু জ্বালানি মন্ত্রী ক্ষমতা নেওয়ার সাথে সাথে উনি বলছে এই ঋণগুলা যদি আমি না দেই, পে অফ কইরা না দেই, তাহলে তো আমাদের এটা আসবে না। আগে একটু বাধা বিপত্তি ছিল, কিন্তু এখন অর্থমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী তো একজনই, উনি আমাদের দলেরই মানুষ, দলেরই বলতে মানে ভারতীয় উনি সেনাপতি। আচ্ছা, এখন সাবজেক্টটা কি? সাবজেক্টটা তাইলে কি দাঁড়াইলো? তাইলে আমি যে কথাটা বলছি, তাইলে সাবজেক্টটা কি এইটা হইতেছে যে তারেক রহমান এবং বিএনপির বিজয়ের অর্থ ভারতের বিজয়? কারণ ভারতের বিজয় যদি হয় তাহলে ভারতের আদানি বিল পাবে। যেদিন তারেক রহমান ওত নিছে ওই দিন 138টা ট্রাক প্রথম ঘন্টায় ঢুকছে বাংলাদেশে, থ্যাংক ইউ টু আমির খসরু মাহমুদ চৌধুরী। এখন বদি ছাড়া পাইছে 2 দিন পরে। যত এই যে স্বৈরাচার আমরা বলি, স্বৈরাচারের আমলে যত লোককে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে একজনের পর একজন ছেড়ে দেওয়া হবে। আওয়ামী লীগ অফিস ধীরে ধীরে খুলে দেওয়া হইতেছে বেশ জায়গায়, এবং এমপিরা মন্ত্রীরা বলছে যে আমরা মানে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন, আমরা কোনো রাজনৈতিক দলের রাজনীতির বাইরে রাখার পক্ষে না, তাদেরকে ঢুকাইতে হবে। তো এখন আমি আর আপনি 2 দিন আগে স্বৈরাচার বৈশাখ নাগাটি করছি, চিল্লাচিল্লি করছি, তাহলে তো আমি দেখি না আর হাসিনা স্বৈরাচার আছে। আপনি কি মনে করেন শেখ হাসিনা স্বৈরাচার ছিল বা এখন আছে? আপনি কথা রেস ধরে বলছি, আসলে এখনো যদি আমাদের মধ্যে দ্বিধা থাকে, সন্দেহ থাকে, এই গত নির্বাচনে বিএনপির বিজয় ভারতের বিজয় নয়, এটা তো ভাবার কোনো কারণ নাই। ভারতের বিজয়ের কারণেই, আওয়ামী লীগকে পুনর্বাসন করার কারণেই, আদানির বিলগুলা সময় মতো পাওয়ার কারণে আদানি ইনভেস্টমেন্ট করেছে, আদানি আমাদেরকে সহায়তা করেছে যাতে নির্বাচনে, আমরা তো এই ব্যাপারে আলোচনা হয়েছে। আমি তো একটা বিরোধী দলে এখন পড়ে গেছি, আমি তো একটা জামাতে ইসলামের এখন আসছি, আর আপনি তো জানেন আমি যেখানে যাই সেখানে আমি চুপ করে বসে থাকি না। আই এম নট এ ব্যাক বেঞ্চার। আমি সবসময় চেষ্টা করি একদম প্রথম সারিতে বা প্রথম কাজে বা কাজের কি হচ্ছে সেখানে নাক গলাইতে।
কারণ আমরা দেখেছি তারা কিভাবে আমার সঙ্গে আলোচনা করেছে, আমাদের সঙ্গে কি আলোচনা করেছে, কি চেয়েছে। আপনি এখানে দেখেন 2,25,00,000 না ভোট পড়েছে। জামাত ইসলাম তো না ভোটের পক্ষে ছিল না, তারা প্রকাশ্যে বলছে যে হ্যাঁ ভোট দিতে হবে। চাপের মুখে তারেক রহমান সাহেব বলেছেন হ্যাঁ ভোট দিতে হবে। তাহলে না ভোটগুলো কারা দিল? আওয়ামী লীগের কোন লোক তো দাবি করে না আমরা ভোট দিতে যেতে পারি নাই। আওয়ামী লীগের কোথাও থেকে তো আপনি আওয়াজ শোনেন নাই, বা আওয়ামী লীগের কোন নির্দেশনা আমরা দেখি নাই যে আওয়ামী লীগের লোকেরা ভোট কেন্দ্রে যায় না। তাহলে যে ইনক্লুসিভ নির্বাচন হওয়ার যে ডেফিনেশন দিয়েছে, ইউরোপিয়ানরা দিয়েছে, ইনক্লুসিভ নির্বাচন জনগণ ভোট দিতে পারে কিনা, পার্টি অংশগ্রহণ করলো কি করলো না, এইটা নিয়ে ইনক্লুসিভ হবে, ইনক্লুসিভ জনগণ ভোট দিতে পারে কিনা। তাহলে এখানে আওয়ামী লীগ প্রকাশ্যে বা গোপনে কোথাও বলে নাই যে আমরা ভোট দিতে পারি নাই বা ভোট দিতে যাই নাই, বা আওয়ামী লীগও কোনো ডাইরেকশন দেয় নাই, শেখ হাসিনা কোনো ডাইরেকশন দেয় নাই যে তোমরা কেউ ভোট দিতে যাও না। তার মানে 2,25,00,000 যে না ভোট পড়েছে, এটা 80 to 90% তাদের ভোট। হয়তো কিছু লোক বিএনপি বা এক্সিডেন্টাল না বুঝে ভোট দিয়ে দিয়েছে স্থানীয় ভাবে। তাহলে এই 2,25,00,000 ভোট মাইনাস করেন তো যারা জয়ী তাদের কাছ থেকে, রেজাল্টটা কি দাঁড়ায়? রেজাল্টটা কি দাঁড়ায়? ফলাফল কার পক্ষে যায়? তাহলে এই 2,25,00,000 ভোটের জন্য তো মোদি মুক্তি পাবে, এই 2,25,00,000 জন্য তো নারায়ণগঞ্জের মেয়র মুক্তি পাবে, এই 2,20,00,000 আত্মানি বিল পেমেন্ট পাবে। এই 2,25,00,000 ভোটের জন্য ওসি প্রদীপ হাজত থেকে বাইরে যাবে। এই 2,25,00,000 না রে ভাই, আমি আর আপনি পক্ষ করবো আক্তার ভাই, আপনি রিড মাই লিপ। ওসি প্রদীপ মুক্তি পাবে এবং এই 2,25,00,000 ভোটের জন্য এস আলমের কোম্পানিকে গত 7 দিনে ওপেন করার জন্য তৈরি হয়ে গেছে। তাইলে কি, তাইলে এখন আমার মনে হয় একটা কথা ছিল না যে গণভোট, আমরা বলছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস গণভোট আগে দেন, গণভোট আগে দেন, এটা করলে এইটা হবে, এটা করলে এইটা হবে। বাংলাদেশে এখন একটা গণভোট হবে, ওই গণভোটে দেওয়া হবে হাসিনা কি স্বৈরাচার ছিল, আপনি মনে রাখবেন, ওখানে বলবে হাসিনা স্বৈরাচার ছিল না। হাসিনাকে গণভোটের ব্যবস্থা যদি করে তাই হবে ফলাফল, তাই হবে, ফলাফল হবে। আপনাকে আমি একটা কথা বলি, হাসিনার গণতন্ত্র কত ভালো গণতন্ত্র ছিল। আপনার এক কলিগ আছে, আমি আপনার কলিগ বললাম এই জন্য, উনিও এমপি ছিলেন, উনি একটা মন্তব্য করছে যে হাসিনার গণতন্ত্র স্ট্রং ছিল। একটু শুনেন। পার্লামেন্টে বলি, শেখ হাসিনা প্রধানমন্ত্রী উপস্থিত, পাশে তার বিআই যেটা মোশাররফ সাহেব উপস্থিত। শেখ হাসিনার সঙ্গে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বিআইয়ের পরকীয়া সম্পর্ক ছিল এবং ওই বিআইয়ের কোলে সারাদিন গিয়ে সে বসে থাকতো। বসে থাকার কারণে ওই বিআই এই শেখ হাসিনার প্রেমে পড়ে তার নিজের বউকে গলা টিপে মেরে ফেলেছে। পার্লামেন্টে এই কথা বলেছে। আপনি ডেমোক্রেসি কাকে বলে? ভাই এর চেয়ে মিল্টন ভাই আমি কিন্তু আপনাকে একটু আটকাই, একটু থামাই, ওকে একটু থামাই। আমি কেন বলছি দেখেন, এই না ভোটটা কত গুরুত্বপূর্ণ। এই না ভোটের কারণে তো এই সরকার বলেছে আমরা ওই ঐক্যমতে দস্তখত করব না, আমরা জুলাই সনদ অনুযায়ী আমরা শপথ নিব না। কেন শপথ নিব না? অর্থাৎ তাদের কাছে না ভোট জয়ী হয়েছে, কারণ এই 2,25,00,000 না ভোট তাদেরকে বিজয়ী করেছে। ফলে তারা না ভোটকে সম্মান দেওয়ার জন্য তারা জুলাই সনদ বা জুলাই বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, প্রবঞ্চনা করেছে, জাতির সামনে প্রকাশ্যে প্রবঞ্চনা করেছে, যেটা মেজর হাফিজ স্বীকারও করেছে যে আমরা যদি এই প্রবঞ্চনা না করতাম, প্রতারণা না করতাম, তাহলে হয়তো নির্বাচনটাই হতো না। কাজে তারা পরিকল্পিতভাবে সবকে ভালো করে করছে। এখন প্রশ্ন হয়েছে, আমি এই কৌশলটা বুঝতে পারি না, এটা আমার ব্যর্থতা। আপনি আমাকে ধোঁকা দিয়ে আপনি পার পেয়ে গেছেন, এটা তো আপনার চাতুর্যতা, আপনার বুদ্ধিমত্তা। এটা পজিটিভ ওয়ে আমি বলি, আমি তো এটা জোর চুরি বলতে পারতেছি না আপনাকে, ভদ্রলোক তো জোর চুরি বলতে পারবো না, এটা বলবো আপনার মেধার বিকাশ, আপনার চাতুর্যতা,
আপনার চৌকসতা, কিন্তু আমার বোকামি, আমি আপনাদের সেই জিনিসগুলো পূর্বে বুঝতে পারি নাই। এই যে চৌর্যবৃত্ত হবে, এই যে ম্যানিপুলেশন হবে, এই যে 2,25,00,000 ভোটারকে দিয়ে না ভোট দেওয়া হবে, আবার আমার অন্য একটি মার্কাও দেওয়া হবে, এই চাতুর্যতা আমি বুঝতে পারি নাই। আপনি আমাকে বোকা বলতে পারেন, কিন্তু উই হ্যাভ লস্ট দ্য ব্যাটল। বাট আমরা এখন কি করতে চাই, অ্যাওয়ারনেসটা আমরা জাগাইতে চাই। যে কথাটা আপনি বলছেন, যে ফিলিংসটা মেজর আক্তার, এই যে যেটা করেছে বিএনপি, যেটা বলছেন, আপনি কি বলছেন ভদ্র ভাষায়? যে ওনারা যেটা করেছে চাতুর্যতা করেছে। তাইলে 1986 সালে হাসিনা যে এরশাদের সাথে নির্বাচন করেছিল, ওটাও চাতুর্যতাই ছিল, ওখানে বেইমানি। তাই কি দাঁড়াচ্ছে না? তাই কি দাঁড়াচ্ছে না? তাহলে আমি যদি জুলাই সনদ নিয়ে বিএনপির এটাকে আপনি চাতুর্যতা বলেন, ইন লাইক ফর দ্য সেক অফ 2.25 লাখ ভোট, তাইলে 1986 সালে হাসিনা কোনো বেইমানি করে নাই। ভাই আমাকে তো এখন স্যাটায়ারের সাহায্য নিতে হচ্ছে। আমি চাতুর্যতাটাকে তো স্যাটায়ার হিসাবে আপনার সামনে তুলে ধরতে হচ্ছে, কারণ এখন আমি সরকারের প্রবঞ্চক বলি, দারোগা তো আমাকে বাইন্দে নিয়ে যাবে। আপনি তো নিউ ইয়র্কে আছেন, আপনি তো নিউ ইয়র্কে আছেন। আমি যদি প্রবঞ্চক বলি, ধোঁকাবাজ বলি, বেঈমান বলি, তাহলে আমাকে দারোগা সাহেব এখন এসে ধরে নিয়ে যাবে। ফলে আমাকে বলতে হচ্ছে চাতুর্যপনা, কৌশল আমাকে বলতে হচ্ছে। এখন আপনি কি বুঝবেন যাতে আমি কোর্টকে বলতে পারি যে ভাই আমি তো প্রবঞ্চক বললাম, আমি বলছি চাতুর্য, আমি বলছি এটা। এই জন্য আপনি রিলেট করতে পারেন। আমরা তো শেখ হাসিনার এমন অনেক বক্তব্যকে আমরা সেভাবে করেছি। আজকে ভাগ্যটা কি নির্মম, কি পরিহাস দেখেন। আসছে কিন্তু আমাদের পক্ষে এই সরকারের বিরুদ্ধে আগামী 5 বছরে কোনো আন্দোলন গড়ে তোলাও সম্ভব হবে না, কারণ একটা আন্দোলন গড়ে তোলা এত সহজ না। ইচ্ছা করলে স্কুল কলেজের যুবকের ছেলেরা তার পিছনে মেহনত না করলে, ইনভেস্ট না করলে, সময় এবং অর্থ ব্যয় না করলে কোনোদিনই কোনো যুবক ছাত্র কেউ আগায় আসবে না। আমরা জানি, হারে হারে জানি, একটা মিটিং অর্গানাইজ করতে গেলে, একটা মিছিল অর্গানাইজ করতে গেলে, একটা লম্বা মিছিল দিতে গেলে আমাদের কি পরিমাণ কষ্ট, ব্যয়, অর্থ এবং সময় ব্যয় করতে হয়। এইটা হয়তো আমাদের অনেকের সময় আছে, হয়তো আমাদের অনেক শক্তি আছে, কিন্তু সামর্থ্য নাই। এখন ঢাকা শহরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় একটা মিছিল করে ঢাকার গেট থেকে, বিশ্ববিদ্যালয়ের গেট থেকে বেরিয়ে আসার সামর্থ্য আমাদের অনেকের আপাতত নাই, হবে তবে আমাদেরকে অর্জন করে। যেই সরকার আজকে আপনি বলছেন, যেই সরকার 2,25,00,000 ভোটারের স্বপ্ন বাস্তবায়িত করবে, 6 কোটি ভোটারকে ডিনাই করে, সেই 6 কোটি ভোটার দেখে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। যারা জুলাই সনদকে মানবে না, যারা জুলাইয়ের বিপ্লবের সঙ্গে বিরোধিতা করে শেখ হাসিনাকে আবার পুনর্বাসিত করতে চাবে, আমরা মরি আর বাঁচি, আমাদেরকে 6 কোটি মানুষের পক্ষে কথা বলতে হবে। আমাদেরকে জুলাই বিপ্লবের সপক্ষে কথা বলতে হবে। জুলাই বিপ্লবকে যারা প্রতি বিপ্লবে রূপান্তরিত করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে লড়তে হবে, আবার প্রস্তুতি নিতে হবে। আমি যদি সুযোগ পাই, আমি যদি আজকে আপনার মধ্যে বাইরে থাকতাম, হয়তো আমি আহ্বান জানাতাম আপনারা কালকে রাস্তায় নেমে আসেন, কিন্তু সেই আহ্বান আমি জানাতে পারবো না। কেন জানাতে পারবো না? কারণ আমার নিরাপত্তা নাই, আমি সেই নিরাপত্তা নিয়ে মাঠে নামতে পারবো না। কিন্তু আজকে প্রয়োজন আসছে, এবং জনগণও বলবে যারা নিজেরা না জয়লাভ করতে পারলেই দেশে গন্ডগোল সৃষ্টি করে। কাজে আমরা চাই সরকার 5 বছর ক্ষমতা থাকুক, বন্দীদেরকে ছেড়ে দিলে, প্রদীপকে ছেড়ে দিলে, জুলাইয়ের হত্যাকারীদেরকে ছেড়ে দিলে, শেখ হাসিনাকে পুনর্বাসন করতে গেলে আমাদেরকে আবার মাঠে নামতে হবে। তাতে যদি আমাদের কপালে গুম, খুন, অত্যাচার নেমে আসে, আবার যদি পুলিশের গালি, বুলেট, লাথি খেতে হয়, আমাদেরকে তা বরণ করতে হবে। কিন্তু আমরা সরকারের এরকম হেন সিদ্ধান্ত মেনে নিতে পারবো না। আমি আপনাকে যে শুরু করলাম, একটা পলিটিক্যাল পার্টি যদি স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত নেয়, আমরা পলিটিক্যালি ফেস করতে পারি, দ্যাট ইজ এ পলিটিক্যাল গেম। বাট
সরকার যখন ক্যাবিনেট সিদ্ধান্ত নেয় তখন তার বিরুদ্ধে যাওয়া মানে রাষ্ট্রের বিরুদ্ধে যাওয়া। একটা সরকার যে সিদ্ধান্ত নেয় সেটা বাস্তবায়িত করার জন্য আমার দেশের আইনে বলেছে আমাকে সরকারকে সহায়তা করতে হবে। সরকার নির্দেশ বাস্তবায়নের জন্য সরকার প্রশাসন যে ব্যবস্থা নেবে সেই প্রশাসনকে আমাকে সহায়তা করতে হবে, না হলে আমি রাষ্ট্রদ্রোহী হব। এটা আমার রাষ্ট্রীয় শিষ্টাচার, রাষ্ট্রীয় আচারের মধ্যে আছে। ফলে সরকারের সিদ্ধান্তকে আমি অমান্য করতে পারবো না। আজকে জজ সাহেব সিদ্ধান্ত নিয়েছে, আমরা জানি না সেটা জজ সাহেবের ব্যক্তিগত সিদ্ধান্ত না প্রমাণিত সিদ্ধান্ত, কারণ জজ তো বলতেছে না। কিন্তু জজ সাহেব একটা নিয়মের মধ্যে থেকে, একটা ইলিউশনের মধ্যে থেকে জামিনটা দিয়ে দিচ্ছে, কিন্তু কড়িকাঠ অনেক দূর থেকে কেউ নাড়ছে। সেইটা সরকার প্রধান কিনা আমরা এখনো জানি না। তবে বডি ল্যাঙ্গুয়েজ মনে হয়েছে এখানে এখানে বডি ল্যাঙ্গুয়েজ, সরকার প্রধানের বডি ল্যাঙ্গুয়েজে মনে হয়েছে হি ইজ নট হ্যাপি। আমি গত 3 দিনে সরকার প্রধানের বডি ল্যাঙ্গুয়েজ অবজার্ভ করেছি, তাতে এই কার্যক্রমগুলোতে উনি ব্যক্তিগতভাবে মনে হয় হ্যাপি না। হি ইজ অলসো আন্ডার সাম কম্পালশন। উনি আগেও যেটা বলেছিলেন যে হি ইজ আন্ডার কম্পালশন অ্যাবাউট হিজ লাইফ এন্ড মুভমেন্ট, আমার মনে হয় উনিও এখন মনে করতেছে হি ইজ অলসো আন্ডার সাম কম্পালশন। না হলে এত তাড়াতাড়ি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সিদ্ধান্ত হতো না। উনি আন্ডার কম্পালশন না হলে আমি ভাই জামিন পাইতো না, বিল পাইতো না। আপনি শিক্ষিত মানুষ, আপনি একটা ইংরেজি শব্দ কইছেন, আমার দর্শকদের আমি একটু ব্যাখ্যা করি। মেজর আক্তার বলছে কম্পালশন মানে জবরদস্তি। দর্শক শ্রোতা, মেজর আক্তার শিক্ষিত মানুষ, আমি অশিক্ষিত মানুষ, আমি আপনাদের সাথে। এটার অর্থ হইতেছে তারেক সাহেবের বডি ল্যাঙ্গুয়েজে মনে হয়েছে যে উনি প্রেশারের মধ্যে আছে, চাপের মধ্যে আছে, জবরদস্তির মধ্যে আছে। অনেক সিদ্ধান্ত ওনার চারপাশে হইতেছে, এটার উপরে ওনার নিয়ন্ত্রণ নাই। মেজর আক্তার, আপনাকে আমি স্মৃতিচারণ করি 1986 সালে না 87 সালে কোকা কোলা বটলিং প্লান্টের টেন্ডার ছাড়ছে। সো আমি এক দুর্ভাগা ওইখানে কতগুলো লোকজন নিয়ে বেগম এরশাদের লগে হ্যান্ডশেক কইরা কিছু টাকা পয়সা দিয়ে চিন্তা করলাম, আরে বাবা রে বাবা, কন্ট্রাক্ট আমি পাইয়া যাবো। আচ্ছা, 2 দিন পরে দেখা গেল কন্ট্রাক্ট আমরা পাই নাই, কারণ রওশন এরশাদের চাইতে যে জিনাত মোশাররফ বেশি পাওয়ারফুল ছিলেন আমি ওই সময় খেয়াল করি নাই। তো জিনাত মোশাররফরে যারা পয়সা দিচ্ছে তারা জিতে গেছে। তো আমাদেরকে সান্ত্বনা স্বরূপ এরশাদ সাহেবের সামনে পাঠানো হইল। এরশাদ সাহেব খুব চাবায়া একটা কথা বলছে যে আমার দিকে একজন প্রেসিডেন্ট হিসাবে তাকাইয়েন না, আমার দিকে একজন মানুষ হিসাবে তাকান। আমার চারপাশে এমন অনেক কিছু হয় যার উপরে আমার কোনো নিয়ন্ত্রণ এই মুহূর্তে নাই। তো উনি যখন এই কথা উনি যখন এই কথাটা বলছে, কি আক্তার ভাই, আমার কেন ওই সময় দেশ ছাড়া লাগছে। আমি ওনার দিকে ঘুরে কইছি যে রিজাইন করেন। আপনি আমাদেরকে যে কথা বললেন, এরপরে তো আর আপনি ক্ষমতা থেকে লাভ নাই, আপনি তো দেশের আর কোনো জায়গায় হেল্প করতে পারবেন না, আপনি রিজাইন করেন। আমি এই কথাটা কইয়া কোন রকম বাইরে আসছি, তো আমার শুভাকাঙ্ক্ষী একজনে কইছে তুই ভাগ। আমি বলছি কেন? বলছে তুমি জাস্ট ভাগো, পরিস্থিতি আর নরমাল থাকবে না। তো এখন আমি যে কথাটা বলি, আরো একটা কথা, আপনি যুদ্ধের জন্য, যুদ্ধ করার জন্য কিছু সোলজার রাখবেন। এখন আপনি চিন্তা করলেন আমার পাশে জেনারেল বা স্নাইপার শুটার বা মেজর রাখবো না, আমি আনসার ভিডিপির কয়েকজন সদস্য রাখবো। কারণ আনসার ভিডিপির সদস্যদের কথা কেমনে কইলাম? তারেক রহমান কতটা শিক্ষিত, কতটা যোগ্য এই বিতর্কে আমি যাব না। উনি উনি তাই, উনি জিয়ার সন্তান, উনি বেগম জিয়ার সন্তান, উনি এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী। আমার আর আপনারে যদি জিজ্ঞাসা করে তোমার দেশের প্রধানমন্ত্রীর নাম কি, আপনিও বলবেন তারেক রহমান, আমিও বলবো তারেক রহমান। আমার আর আপনার এই ক্ষেত্রে বিতর্কের কিছু নেই। বাট একটা কথা আমার মনে হয়, ওনার চারপাশে উনি যদি নিজেকে সারাউন্ড করেন স্নাইপার শুটার দিয়ে,
পলিসি মেকার দিয়ে, এক্সিকিউশনার দিয়ে যদি বলে যে আমি 10 সদস্যের আমার একটা কমিটি করলাম, এরা আমার অ্যাডভাইস করবে, আচ্ছা, ওনাদের অ্যাডভাইসে উনি এই কাজগুলো করতে পারতেন। তাকে আমি একটা কথার উদাহরণ দিয়ে বলি, এখন আপনি আমার আটকায় দিতে পারেন যে জেকব আপনি 2 মিনিট আগে কইছেন আমেরিকার সাথে বাংলাদেশের কম্পেয়ার চলে না, কিন্তু একটা পলিসির ব্যাপারে আপনারা আমি শেয়ার করি।